হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিনেক্সপ্লেন বিডি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। সে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ছোটবেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘে জমি কবিতা পড়েননি এমন কেউ নেই। পৃথিবীর সর্বত্রই এই নিয়মই চলে। দরিদ্রের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই আসলে সমাজে নেই। ধনীদের বেঁচে থাকাটাই যেন তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর এই বিষয়ের উপরে নির্মিত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া জলি LLB 2 সিনেমাটি। সিনেমাটিতে আগের 2 পর্বে জলি চরিত্রে অভিনয় করা আরশাদ ওয়ারসি ও অক্ষয় কুমার অভিনয় করেছেন। আমি আজকে সিনেমাটির এক্সপ্লেন করব। চলুন আর দেরি না করে সিনেমার গল্প শুরু করি। সিনেমার শুরুতে দেখানো হয় রাজস্থানের পারসাউল গ্রামের রাজারাম তার একটা জমির মামলা নিয়ে স্থানীয় কোর্টে হাজির দিতে এসেছেন। রাজারাম ভারতবাজ নামক এক ব্যক্তির কাছে তার জমি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সে টাকা ফেরত দিতে না পারায় তাকে আদালতে হাজিরা দিতে আসতে হয়েছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন, তুমি এখনো কেন তার টাকা ফেরত দিতে পারোনি? রাজারাম বলে, স্যার, আমি গরিব মানুষ, এখনো এই টাকাটা জোগাড় করতে পারিনি। আমাকে আরো কিছুদিন সময় দেন, তাহলে আমি জোগাড় করে দেবো। ভারতবাজ তখন ম্যাজিস্ট্রেটকে বলে, স্যার, 1 বছর হয়ে গেল, আমি এখনো আমার একটা টাকাও ফেরত পাইনি। শুধুমাত্র আমি আপনাকে সম্মান করি, এর জন্যই এখনো নিজে থেকে কোনো ব্যবস্থা নেইনি, নয়তো আমি আমার টাকা উসুল করার জন্য সেই কবেই তার জমি দখল করে নিতাম। এই বলে ম্যাজিস্ট্রেটের কাছে তার ধারের প্রমাণস্বরূপ কাগজ দেয়। তখন রাজারামের সঙ্গে আসা তার ছেলের বউ বলে ওঠে, ভারতবাজ মিথ্যা কথা বলছে, তার এই কাগজগুলো সব ভুয়া। এটা শুনে ম্যাজিস্ট্রেট পছন্দ রেখে যায়। আমার কোর্টে তুমি কথা বলার কি? আমার কোর্টে তো কোনো মেয়ে মানুষের কথা শোনা হবে না, তোমাকে এখানে কে কথা বলতে বলেছে? এই বলে রাজারামের ছেলের বউকে আদালত থেকে বের করে দেওয়া হয়। পাশ থেকে এক আদালতের কর্মচারী রাজারামকে একটা কাগজ দেখায়। লোকটি বলে, আমাদের বিকারণে ইম্পেরিয়াল গ্রুপ নামের এক বিরাট কোম্পানি বিকারণ টু বস্টন নামে একটি প্রজেক্ট নিয়ে আসছে, তাদের কাছে জমি বিক্রি করে দাও। রাজারাম বলে, জমি বিক্রি করে দিলে আমি খাবো কিভাবে? লোকটি বলে, কেন, লেবারি করে খাবে? দিল্লি মুম্বাইতে কি কাজের অভাব আছে নাকি? একটি ATM বুথে গার্ডের চাকরি করলেও তো তুমি মাসে কয়েক হাজার টাকা বেতন পাবে, যা দিয়ে আরামে তোমার সংসার চলে যাবে। লোকটি বলে, বিষয় শুধু তোমার জমির না, পুরা পার্সেল গ্রামের। গ্রামটি প্রজেক্টের মধ্যে পড়েছে, তাই তোমাদের গ্রামও ছাড়তে হবে। এরপরে রাজারামকে কাছে ডেকে বলে, তুমি যদি মনে করো জমির দাম কম দিচ্ছে, তাহলে আমাকে বলো, আমি কথা বলে দাম বাড়িয়ে নিতে পারবো। রাজারাম বলে, আরে আমি তো আমার জমি বিক্রি করব না। জমি যখন বিক্রি করবো না, তাহলে দামের প্রসঙ্গ আসছে কেন? লোকটি বলে, কেন বিক্রি করবে না? রাজারাম উত্তর দেয়, জমি আমার, সিদ্ধান্ত আমার, আমি বিক্রি করবো না, তাতে তোমার কি? এরপরে ম্যাজিস্ট্রেট রাজারামের জমি চিরস্থায়ীভাবে রঘুনাথ ভারতবাজের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়। বৃদ্ধ রাজারাম অনেক কাকুতি মিনতি করে কান্না করতে করতে বলে, আমার সাথে এত বড় অন্যায় করবেন না স্যার, আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন। কিন্তু কঠিন হৃদয় ম্যাজিস্ট্রেট বলে, আমার সিদ্ধান্ত যদি পছন্দ না হয়, তাহলে DM এর কাছে যাও, হাইকোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, আদালত তোমার জন্য খোলাই আছে। এই কথা বলে রাজারামকে কোর্ট থেকে বের করে দেয়। এত বড় অপমান আর ক্ষতি বৃদ্ধ রাজারামের আর সহ্য হয় না। গভীর রাতে সবাই যখন ঘুমে, তখন ভগ্ন হৃদয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ও হাতে ভারী কলস বেঁধে গভীর কুয়ায় ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই নিয়ে নেয়। কয়েক বছর পরে দিল্লি কোর্টে একটা মামলা চলছে। মামলাটি একটা প্রতারণামূলক বিয়ের। শশীবালা নামের এক ছেলে মেয়ের ভেষ ধরে 80 বছরের এক বৃদ্ধকে বিয়ে করেছিল। বিয়ের 4 দিন পর বৃদ্ধ জানতে পারে যে শশীবালা আসলে মেয়ে নয়, ও একটা ছেলে। উকিল বলতে থাকে, আমার বৃদ্ধ মক্কেলকে মিথ্যা বিয়ের জালে ফাঁসিয়ে এই ছেলে তার সকল সম্পত্তি হাতে নেওয়ার চাল চলেছে, তাই একে জেলে বন্দি করা হোক। এটা শুনে শশী কান্নার অভিনয় করে বলে, আমাকে জেলে দিবেন না প্লিজ। জজ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কোনো উকিল আছে কি? তখনই কোর্টের জানালা দিয়ে উকি মারে জগদীশ্বর মিশ্রা ওরফে জলি। সে বলে, ক্যান্টিনে আমার অনেক দেনা পাওনা রয়েছে, আমি যদি দরজা দিয়ে প্রবেশ করতে চাই, তাহলে তারা আমাকে ধরে পাওনা টাকা আদায় করবে, এজন্য আমি দরজা দিয়ে আসতে পারছি না, আমাকে জানালা দিয়ে প্রবেশের অনুমতি দিন। প্রতিপক্ষ উকিল বলে, এটা কোর্টরুম, তামাশা করার জায়গা নাকি? তবে জাজ এটা মজা হিসেবে নেয় আর ওকে ঢুকতে দেয়। এসে জলি বলে, প্রতিপক্ষের অভিযোগ সব মিথ্যা, আমার ক্লায়েন্ট শশীবালা একটা মেয়ে। এই বলে তার পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু আদালতের সবার সামনে তো এটা প্রুফ করা যাচ্ছিল না। এজন্য জজ ওর DNA টেস্ট করার নির্দেশ দেয়, আর ততদিন পর্যন্ত ওকে কারাগারে রাখতে বলে। তখন জলে বলে ওঠে, আমার ক্লায়েন্টকে যে কারাগারে রাখবেন, তো সেটা কোন কারাগার? ছেলেদের কারাগার নাকি মেয়েদের কারাগার? প্রতিপক্ষের কথা মতো তো আমার ক্লায়েন্ট একজন ছেলে, তাহলে যে তাকে ছেলে কারাগারে রাখবেন, কিন্তু যদি কোনো রিপোর্ট আসে, তাহলে ওর দায় কে নেবে? আর আমার কথা মতো তো মেয়ে, তাহলে ওকে যদি মেয়ে কারাগারে রাখেন আর সেখান থেকে যদি কোনো রিপোর্ট আসে, তাহলেও তার দায় কে নেবে? এজন্য আমার মতে ওকে বেল দিয়ে দেওয়া উচিত। জাজও তার কথা মেনে নেয় এবং শশীকে বেল দিয়ে দেয়। কোর্টরুম থেকে বের হয়ে আসার পর দেখা যায় শশীবালার নাম শুধু শশী, আর সে একজন ছেলে। বৃদ্ধ মানুষজনকে বিয়ের জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় হচ্ছে তার কাজ। তখন শশীর থেকে 5,000 টাকা পেমেন্ট নিয়ে চলে আসে জলি। অন্যদিকে দেখা যায়
সন্ধ্যায় অনেক তাড়াহুড়া করে কোর্ট রুমের দিকে যাচ্ছিল জগদীশ ত্যাগী ওরফ জলি। হঠাৎ করে কোর্টের বারান্দায় দেখতে পায় শশীর সাথে, কিন্তু শশী বাইরে কি করছে, ওর তো ভিতরে থাকার কথা। জলি কাছে গিয়ে বলে, চলেন আপনাকে বেল করিয়ে দিই। কিন্তু শশী বলে, তুমি কে? জলি বলে, আরে আমি জলি, যাকে আপনি হায়ার করেছিলেন। শশী বলে, মাথা ঠিক আছে তোমার? জলের সঙ্গে আমার ডিল হয়েছিল আর সেই আমাকে জামিন করে দিয়েছে। ত্যাগীর আর বুঝতে বাকি থাকে না যে ওর কেসটা হাত থেকে ছিনিয়ে নিয়েছে আরেক জলি। এজন্য সে ছুটতে ছুটতে চলে আসে মিশ্রার কাছে। ওদেরকে আসতে দেখেই মিশ্রা দরজা বন্ধ করে পুজো করতে শুরু করে। এদিকে ত্যাগীও কম যায় না, সে অনেক চিল্লাপাল্লা শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক মানুষ সমবেত হয়ে যায়। তখন সেখানে আসে কোর্টের বার কাউন্সিলের প্রেসিডেন্ট। তিনি এসে মিশ্রাকে পেমেন্টের অর্ধেক ত্যাগীকে দিয়ে দিতে বলেন, নয়তো ওর লাইসেন্স বাতিল করে দিবেন এই ভয় দেখায়। মিশ্রা তখন টাকাটা দিয়ে ওই সময়ের জন্য রক্ষা পায়। এখান থেকে ঝামেলা মিটে ত্যাগী ফিরে আসে বাড়িতে। ওর বউয়ের নাম সান্ধিয়া। ওর বউ একটা এনজিওতে কাজ করে। এখানে ওর বউকে নিতে এসেছিল ত্যাগী। সেখানে মাঠ লেভেলে কাজ করত লক্ষ্মী নামের এক মহিলা। তিনি ত্যাগীকে ডাক দিয়ে বলেন, গ্রামের কিছু গরিব মানুষের জন্য কেস লড়তে হবে। প্রথমে তো কেস লড়তে রাজি হচ্ছিল না ত্যাগী, পরে কি যেন ভেবে রাজি হয়ে যায় আর পরদিন তাদের সকলকে কোর্টে আসতে বলে। অন্যদিকে দেখা যায় মিশ্রা বাড়িতে এসে পৌঁছে। ওর বউয়ের নাম পুষ্পা। সে একটা বুটিক সব চালাতো। ওদের দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে খুব ঝগড়া হয়, আবার এক অপরকে অনেক ভালোবাসে। রাতের জন্য তরকারি রান্না করে রেখেছিল পুষ্পা আর রুটি বানাতে বলে মিশ্রাকে। অন্য কোনো উপায় না থাকায় মিশ্রা সেটাই করে। পরদিন সকালবেলাতে মিশ্রা চলে আসে কোর্টে। এসে দেখতে পায় বাইরে প্রায় 40 জনের মতো মানুষ ওর জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে তো পাগল হয়ে যায় মিশ্রা। আজকে যেন ওর ঈদের দিন লেগে গেছে। তারপর ওর সেক্রেটারিকে কল দিয়ে বলে, তাড়াতাড়ি 40টা 100 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আয়, সাথে টাইপরাইটার। কিছুক্ষণের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেগুলো নিয়ে আসে। তারপর শুরু হয়ে যায় কাজ। কয়েক ঘন্টার কাজের পরে শেষ হয় সব পিটিশন ফাইল করা। এবার টাকা নেওয়ার পালা, কিন্তু সবাই জানায় যে তাদের কাছে কোনো টাকা নেই। এটাতে হতবাক হয়ে যায় মিশ্রা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। প্রথমে তো মিশ্রা মনে করেছিল যে ওর সাথে মজা নিচ্ছে, কিন্তু যখন বুঝতে পারে আসলেই ওদের কাছে টাকা নেই, তখন আরো বেশি শকড হয়ে যায়। তারপর সবার মিলে কিছু কিছু করে ওকে টাকা দিতে থাকে। 40 জন মিলে ওঠে 325 টাকা আর কিছু শাকসবজি। তখন মিশ্রা আর বুঝতে বাকি থাকে না যে ত্যাগী ওকে এই ভেজালে ফেলেছে। এদিকে দেখা যায় ত্যাগী যখন ওর চেম্বারের দিকে আসছিল, তখন বাইরে একটা বৃদ্ধ মহিলাকে বসে থাকতে। উনি হচ্ছেন সিনেমার শুরুতে দেখানো রাজারামের বউ জানকী। আসলে ওনাকে এখানে পাঠিয়েছিল সান্ধিয়া, কিন্তু ত্যাগী কোনো গরিব মানুষের কেস লড়তে চায় না। এজন্য মহিলাকে বলে, আপনি ভুল জায়গায় এসেছেন, আপনি জলি মিস্টার কাছে যান, সে খুবই ভালো মানুষ, গরিব কৃষকদের সকল কেস ও একাই লড়ছে। তারপর ওই জানকী চলে আসে মিশ্রার কাছে, কিন্তু মিশ্রা কিছুক্ষণ আগে যে পরিমাণে ধোকা খেয়েছে তাতেই ওর মাথা খারাপ হয়ে আছে। তারপর আবার যখন জানকী এসে ওর কেসটা লড়তে বলে, তখন তো পুরো পাগল হয়ে যায় আর ওনার কাছে বারবার করে ক্ষমা চায়। বলে যে, আম্মা, আমি একজন খুবই গরিব উকিল, আপনার কেস আমি লড়তে পারবো না, আপনি ওই জলের কাছে যান, আসলে কেসটা ওরই। দুজনের এই কথাবার্তাতে জানকীর মন অনেক খারাপ হয়ে যায়। সে কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলাতে ত্যাগী বাড়িতে আসলে ওকে ওর বউ জিজ্ঞেস করে, তোমার কাছে জানকী আন্টি গিয়েছিল কি? সে জানায়, কই না তো, আমার কাছে গেলে তো আমি তোমাকে অবশ্যই কল দিতাম। দুজনে কথা বলতে থাকে। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়। তখন ত্যাগীকে বাইরে শুকাতে দেওয়া কাপড়গুলো তুলতে বলে। সে বাইরের কাপড়গুলো তুলতে গেলে দেখতে পায় বাইরে বৃষ্টিতে বসে বসে ভিজছে জানকী। এটাতে নিজেকে একটু দোষী মনে হতে থাকে ত্যাগীর। তারপরে প্রথমে এসে দরজাটা আটকে দেয়, কিন্তু পরক্ষণে দরজা খুলে জানকীকে ঘরের ভেতরে নিয়ে আসে। এই ব্যাপারগুলো জানার পরে তো সান্ধিয়া অনেক কথা শোনাতে থাকে ত্যাগীকে। বলে, তুমি আসলে কেমন মানুষ বলো তো? সকালবেলায় 40 জন মানুষকে তুমি ডেকেছিলে, তারা যখন তোমার কাছে গেছে তখন ওদেরকে তুমি ধোকা দিয়েছো। আবার জানকীকে এখান থেকে আমি পাঠিয়েছিলাম তোমার কাছে, ওনাকেও তুমি ধোকা দিতে ছাড়োনি। তোমার এতটা অধঃপতন কিভাবে হলো? তুমি যদি একবার ওনার কাহিনীটা শুনতে, তাহলে তুমি অবশ্যই কেসটা নিয়ে নিতে। তখন ত্যাগী বলে, এজন্যই তো আমি শুনিনি, কারণ এখন আমাদের একটা মেয়ে হয়েছে, ওকে ভালোভাবে বড় করতে আমাদের অনেক টাকার প্রয়োজন, এজন্য ফ্রিতে আমি কোনো কাজ করতে পারবো না। সন্ধ্যা তখন ঘরের এক কোণে দেখায়, সেখানে ত্যাগীর ছোট্ট মেয়েটা জানকীর ছাগলের বাচ্চা দুটোকে খাবার দিচ্ছে নিজের প্লেটে। এটা দেখে মন গলে যায় ত্যাগীর, আর সে জানকীর কেস লড়বে বলে সিদ্ধান্ত নেয়। পরদিন সকালবেলায় দেখা যায় জাজ সুন্দরলাল ত্রিপাঠীকে। তিনি এখন নিজের শরীরের প্রতি অনেক বেশি যত্ন নিচ্ছেন। মর্নিং ওয়াক শেষে নিজের কামরায় ফিরে আসার পরে ওর পিএস এসে জানায়, আপনার সাথে জগদীশ ত্যাগী নামে কেউ একজন দেখা করতে এসেছে। ওর নাম শুনেই তো কেমন জানি বাজে চেহারা হয়ে যায় সুন্দরলালের। জলি এলএলবি প্রথম পর্বে এই জলি সুন্দরের অবস্থা একেবারে টাইট করে দিয়েছিল। তারপর জলি ভিতরে আসে আর সুন্দরলালের ফিটনেস সম্পর্কে অনেক প্রশংসা করতে থাকে। এগুলো সুন্দরলালের খুব ভালো লাগছিল। জলের প্রশংসায় পটে গিয়ে তাকে রুমে বসতে বলে। সুন্দরলালের ইদানিং নতুন একটা বাতিক হয়েছে, টেন্ডার অ্যাপে সুন্দরী মেয়েদের সঙ্গে সেট করা। এটা নিয়ে কিছুক্ষণ কথা বলার পরে হঠাৎ করে ত্যাগী বলে উঠে, স্যার, লাস্ট কয়েক মাসে আমি 3টা টেন্ডার অ্যাপের কেস লড়েছি। দিল্লিতে পারভার্ট বুড়াদের ফাঁসানোর
প্রমোশনের জন্য একদল এই অ্যাপ ব্যবহার করছে। এটা শুনে তো রেগে যায় সুন্দরলাল, বলে তুমি পারভার্ট কাকে বলছো আর বুড়াই বা কাকে বলছো? তুমি একজন অ্যাডভোকেট আর আমি জাজ, তো আমাদের সম্পর্কটা এটুকু পর্যন্তই থাকা উচিত, বন্ধুসুলভ আচরণ করতে এসো না। ত্যাগীকে ঘর থেকে বের করে দেয়। এরপরে দেখা যায় বড় একটা বিজনেস সেমিনার হচ্ছে, সেটাতে বক্তব্য দিচ্ছেন ইম্পেরিয়াল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মালিক হারিভাই খেতান। খেতান বক্তৃতা শুরু করে, আমি কোনো মহান ব্যক্তি না আর মহান হওয়ারও কোনো ইচ্ছা নেই। আমি একজন সাধারণ ব্যবসায়ী, সকালে 2 টাকা ইনভেস্ট করে সন্ধ্যায় 3 টাকা নিয়ে বাড়ি ফিরতে পারলেই খুশি হয়ে যায়। মহান ব্যক্তিদের তালিকায় আপনারা সবসময় রাজনীতিবিদ বা বলিউড তারকাদের স্থান দিয়ে থাকেন, কিন্তু সবসময় ব্যবসায়ীদের ভিলেন হিসেবে উপস্থাপন করেন। অথচ একটা দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য ব্যবসায়ীদেরই সবচেয়ে বড় অবদান রয়েছে। আপনাদের কাছে রিকশায় চড়া মানুষগুলো মহান আর গাড়িতে চড়া মানুষগুলো খারাপ, এই ধারণাই আমাদের দেশের পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ। দারিদ্রতাকে গ্লোরিফাই না করে তাকে চ্যালেঞ্জ করুন ও ব্যবসায়ীদের পাশে থেকে আমাদের ইন্ডিয়াকে পৃথিবীর বুকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। হারিভাইয়ের এই বক্তব্য শুনে উপস্থিত দর্শক অনেক খুশি হয়ে তালি দিতে থাকে। হারিভাই হঠাৎ করেই তার পিএস কে দেখতে পায় সেখানে, তখন বক্তব্য শেষ করে তার দিকে এগিয়ে যান। পিএস বলে, স্যার হালকা একটু সমস্যা হয়েছে, ওই যে রাজারামের বউ জানকি আছে না, উনি পিটিশন ফাইল করেছে আমাদের বিরুদ্ধে, তবে কোনো সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখছি। তখন হারিভাই বলে, অ্যাডভোকেট কাকে দিয়েছো? বিক্রমকে ফোন দাও। কিন্তু পিএস জানায় যে না স্যার, এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমরা যদি অত বড় উকিল ধরি তাহলে মিডিয়াও ইনভলভ হয়ে যাবে, আমি লোকাল একজন উকিলের সঙ্গে কথা বলেছি, সেই সবকিছু দেখে নেবে। তার কথা একদমই ভরসা করতে পারে না হারিভাই। আবার অন্য কোনো অপশনও ছিল না, কেননা তার আইনজীবী বিক্রম এখন দেশেও নেই, সে বড় আরেকটা ইন্ডাস্ট্রি মালিকের কেস লড়তে লন্ডন গিয়েছে। তাই জলের উপর ভরসা করা ছাড়া কোনো উপায়ও ছিল না হারিভাইয়ের। পরদিন শুরু হয়ে যায় কোর্টের কার্যক্রম। কেসটা করেছিল জানকি ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিরুদ্ধে। শুরু হয়ে যায় কেসের শুনানি। জানকির বাড়ি আসলে বিকানেরে ছিল। তখন সুন্দরলাল জিজ্ঞেস করে, তাহলে এখানে কি করছো তোমরা? ওখানে তো তোমাদের কেস করা উচিত ছিল, তাহলে দিল্লিতে কেন? তখন ত্যাগী জানায়, ইম্পেরিয়াল কোম্পানিটি রেজিস্টার্ড দিল্লিতে, এজন্য নিয়ম মোতাবেক এখানেই কেস লড়তে হবে আমাদের। তখন জাজ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ইম্পেরিয়াল এর হয়ে কে লড়বে? তখনই সেখানে এসে উপস্থিত হয় জগদীশ্বর মিশ্রা ওরফ জলি টু। সে এসে বলে, স্যার কেসটা আমি লড়বো। সুন্দরলালের তো চক্ষু চরক গাছ হয়ে যায়। এক জলিকে সামাল দিতেই তার অবস্থা নাজেহাল হয়ে যায়, আর এবার 2 জলিকে সামলাতে হবে। কোর্টে ঢুকেই 2 জলি ছোট বিষয় নিয়ে দুজনে তর্ক বিতর্ক শুরু করে। এসব কিছু দেখে জাজ কিছুক্ষণের জন্য কোর্ট মুলতবি ঘোষণা করে। তারপর ওদের দুজনকে ডেকে নিজের চেম্বারে নিয়ে আসে। সুন্দর দুজনের হাতে আদালতের আচরণবিধির বই হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমরা দুজনই আমার জন্য সুনির্দশা নিয়ে আসো। প্রথমে যখন ত্যাগী এসেছিল তখন আমি একদম সুস্থ ছিলাম, কিন্তু হিট অ্যান্ড রান কেসে কোর্টে সে আমাকে এত বাজে অবস্থা করেছিল যে আমি হার্ট অ্যাটাক করে বসি। তারপর আমার বউ কোনো মতে আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। তারপর আবার যখন আমি ঠিকঠাক ভাবে কোর্টে উপস্থিত হচ্ছিলাম তখনই আসে মিশ্রা। সেও আমার এত অবস্থা বাজে করে ফেলেছিল যে এবার আমার চিন্তা করতে করতে আমার বউ হার্ট অ্যাটাক করে আর পৃথিবী ছেড়ে চলে যায়। তো এবার তোমরা দুজন একসাথে এসেছো, আমার মনে হচ্ছে না আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আর তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা ভালোভাবে কেসটা লড়ো। আগের বারের মতো যদি কিছু হয় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ওরা দুজনেই সম্মতি দেয়। বিরতির পরে আবারও শুরু হয় শুনানি। ত্যাগী কিছু বলতে যাবে তার আগে মিশ্রা বলা শুরু করে, আমার ক্লায়েন্ট বিভিন্ন গরিব জায়গায় টাকা ইনভেস্ট করে, তাদের জমিতে আসল মূল্য থেকেও বেশি দাম দিয়ে কেনে আর সেখানে ইন্ডাস্ট্রি বানায়। বিকানেরও ঠিক তেমনটাই হচ্ছে। টোটাল 4260 জন কৃষকের থেকে জমি কেনা হয়েছিল, কেউ তো কোনো পিটিশন ফাইল করেনি, তাহলে ইনি কেন করলেন? এটার মানে হচ্ছে এটাই ওনাদের ধান্দা, আর এসব মানুষকে সাপোর্ট করছে কিছু এনজিও। তাই আমার ক্লায়েন্ট ইম্পেরিয়াল কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ত্যাগী বোঝাতে থাকে ইম্পেরিয়াল গ্রুপ ভুয়া কাগজ বানিয়ে কৃষকদের জমি দখল করেছে, কিন্তু এর পক্ষে কোনো দলিল উপস্থাপন করতে পারে না। এজন্য জাজ সুন্দর জানকির পিটিশন রিজেক্ট করে কেসটা খারিজ করে দেয়। এটা মিশ্রা মেনে নিতে পারে না। 2 জলের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মারামারির উপক্রম হলে সুন্দর কোর্ট ছেড়ে বেরিয়ে যায় আর আদালতে উপস্থিত লোকেরা দুজনকে শান্ত করে। জলি কেসটা দফা রফা করে সন্ধ্যার দিকে চলে আসে হারিভাইয়ের একটা পার্টিতে। সেখানে অনেক বড় বড় বিজনেসম্যান ও পলিটিশিয়ানদের সে দেখতে পায়। তারপর হারিভাইয়ের পিএস এর কাছে যেয়ে বলে, আমার একটা বিল বাকি ছিল 25,000-এর। তারপর বিলের কাগজটা দিয়ে বলে, পিএস বিলের কাগজটা নিয়ে বলে, তুমি এত টেনশন হচ্ছ কেন? তুমি হারিভাইয়ের কেস লড়েছো, টাকা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। তখন জলি বলে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটু হারিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবেন, ওনার পা ধরে একটু সালাম করে আশীর্বাদ নেব। তখন পিএস জানায়, নিজের যতটুকু যোগ্যতা ঠিক ততদূর পর্যন্তই থাকো। হারিভাইয়ের কাছে যেতে আমার 1 বছর লেগেছে, আর 2 বছর পরে উনি আমার নাম মনে করেছেন, তো আস্তে আস্তে আগাও, এত তাড়াহুড়ার কিছু নেই। ঠিক তখনই সেখানে হারিভাই চলে আসেন এবং জলিকে সে নাম ধরে ডাকে। এটাতে জলি তো অনেক অবাক হয়ে যায়। সে ওনাকে গিয়ে সালাম করে বলে, স্যার আপনি আমার নাম মনে রেখেছেন? তখন
হারি ভাই বলে, তোমার সম্পর্কে আরো অনেক কিছু আমি জানি, এসো লোকজনের সাথে আমি তোমার পরিচয় করিয়ে দিই। তখন ওকে নিয়ে গিয়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ করে জলি হারি ভাইকে বলে, স্যার একটা কথা বলার ছিল, একটু সাইডে আসেন। হালকা সাইডে যাওয়ার পরে জলি এসে বলে, স্যার আমার একটা বিল বাকি ছিল, আমার ছেলের স্কুলের ফি দিতে হবে, তো এর জন্য টাকাটা দ্রুত দিলে ভালো হতো। তখন হারি ভাই জিজ্ঞেস করে কত টাকা? জলি বলে 50,000। কিছুক্ষণের মধ্যেই ওকে 50,000 টাকার একটা চেক দিয়ে দেওয়া হয়। তখন হারি ভাই তার এক ক্যাশিয়ারকে ডাকেন, একটা চেক এগিয়ে দিয়ে বলে, তুমি কি আমার হয়ে চাকরি করবে? তোমাকে আমি 50,000 করে দেবো। জলি বলে, সব জিনিসের দাম এত বেড়ে গেছে, 50,000-এ হবে না স্যার। তখন হারি ভাই বলে, প্রত্যেকদিন তুমি 50,000 টাকা করে পাবে। এটা শুনে তো জলির চোখ কপালে উঠে যায় আর সাথে সাথেই রাজি হয়ে যায়। অনেক খুশি হয়ে পার্টি থেকে চলে আসে বাড়িতে। এসে দেখতে পায় ওর বাড়ির সামনে বসে আছে জানকি। জানকিকে বলে, আপনি এখানে কি করছেন? জানকি উত্তরে কিছুই বলে না। তারপর ওর বউ বাইরে এসে বলে, এই আন্টি অনেকক্ষণ ধরেই বসে আছে, আমি জিজ্ঞেস করছি কিন্তু উনি কিছুই বলছেন না। তখন জলি বলে, আম্মা আপনি অযথায় এখানে বসে সময় নষ্ট করছেন, বাড়ি ফিরে যান, আপনার বাড়ির লোকেরা আপনার জন্য অনেক চিন্তা করছে, আর যদি টাকা না থাকে তাহলে আমি টিকিটের টাকা দিয়ে দিচ্ছি। জানকি তখন বলে, বাড়িতে কেউ নেই, সবাই মারা গেছে। এরপর ফ্ল্যাশব্যাকে জানকির কাহিনী দেখানো হয়। রাজারা মারা যাওয়ার পরপরই সেই এলাকায় প্রজেক্ট বিকানার টু বস্টন প্রজেক্টের উদ্বোধনের জন্য আসেন হারি ভাই। সেই এলাকার এমএলএ ডিএম সবাই তার সাপোর্টে ছিল। তারা কিছু লোককে হারি ভাইয়ের পক্ষে স্লোগান দেওয়ার জন্য ভাড়া করে এনেছিল। প্রজেক্ট উদ্বোধন কার্যক্রম চলতে থাকে। তখনই একদল গ্রামের মানুষ এসে হারি ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে। সে তো অবাক হয়ে যায়। এরপরে রেস্ট হাউসে গিয়ে ঘটনা কি জানতে চাইলে ডিএম এমএলএ সত্য মিথ্যা মিশিয়ে রাজারামের মৃত্যুর কথা জানায়। বলে, রাজারামের বিধবা ছেলের বউয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এটা যখন জানাজানি হয়ে যায় তখন রাজারাম আত্মহত্যা করে আর আপনাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা নাটক সাজিয়েছে। এই কথা শুনে হারি ভাই বুঝতে পারে ওরা মিথ্যা কথা বলছে। তখন অনেক রেগে গিয়ে হারি ভাই বলে, মা বোনদের সম্পর্কে কখনো এরকম বাজে কথা বলবে না তোমরা, আর সত্যিটা জানার জন্য আমি নিজে রাজারামের বাড়িতে যাব। পরদিনই হারি ভাই তার লোকজন নিয়ে চলে আসে রাজারামের বাড়িতে। সেখানে গ্রামের সকল মানুষ উপস্থিত ছিল। হারি ভাই তখন ওনার ছবিতে ফুল দেয়। তারপর জানকির কাছে গিয়ে বলে, আপনার যে ক্ষতি হয়েছে এর জন্য আমি খুবই দুঃখিত, যা গেছে সেটা তো আর ফিরে আসবে না, সবকিছু ভুলে যান। এটা বলে ওনার হাতে 10 লাখ টাকার একটা চেক ধরিয়ে দেয়। জানকি তখন সেই চেকটা ছিঁড়ে হারি ভাইয়ের মুখের উপর ছুঁড়ে মারে আর বলে, কেন এসেছেন আপনি এখানে? আমরা এতদিন যেভাবে চলছিলাম এখনো ঠিক তেমন ভাবেই চলবো, আপনার এই টাকার কোনো প্রয়োজন নেই। তখন পাশ থেকে তার ছেলের বউ এসে বলে, আপনি যদি আমাদেরকে কিছু দিতে চান তাহলে আমাদের যে জমি আপনারা নিয়েছেন সেই জমিটা ফিরিয়ে দিন। তখন হারি ভাই বলে, সেটা পসিবল ছিল যদি আমার মুখের সামনে চেকটা না ছিঁড়ে ফেলতে, কিন্তু এখন তো আর সেই সুযোগ নেই, তোমাদেরকে অবশ্যই গ্রাম ছেড়ে যেতেই হবে। এটা বলে সে সেখান থেকে চলে আসে। গ্রামের সব মানুষ তার নামে তিরস্কার করতে থাকে। সেখান থেকে ফিরে এসে মিডিয়ার সামনে হারি ভাই ডিএম এর বলা রাজারামের মিথ্যা সম্পর্কের কথা বলে দেয় আর সেটা সংবাদের প্রচার হওয়া শুরু করে। পরদিন সকালবেলা জানকি যায় পানি আনার জন্য। পানি নিয়ে যখন সে বাসায় ফিরে আসে তখন দেখতে পায় চুলাটা একা একাই জ্বলছে, সেখানে তার ছেলের বউ নেই। খোঁজ করতে করতে ঘরে গিয়ে দেখতে পায় ওর ছেলের বউ নিজে নিজেই মরে ঝুলে আছে। পায়ের নিচে পড়েছিল সেই পত্রিকাটি যেখানে তার অবৈধ সম্পর্কের মিথ্যা খবর ছাপানো হয়েছে। জানকির মুখে এই গল্পটা শুনে তো মাথা খারাপ হয়ে যায় জলির। সে বুঝতে পারে জানকির বিপক্ষে কেসটা লড়ে সে কত বড় ভুল করেছে এবং এর জন্য নিজেকে অনেক দোষী মনে করতে থাকে। তখন জানকি চলে যাওয়ার সময় ওর কাছে থাকা একটা ছাগল দেয় জলিকে। বলে, আমার কাছে 2টা ছাগল ছিল, একটা দিয়েছি প্রথম জলিকে আর একটা দিলাম তোমাকে। ছাগল দিয়ে সেখান থেকে চলে যায় জানকি। এই ব্যাপারগুলোতে অনেক রাগান্বিত হয়ে ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রিজের অফিসে চলে আসে জলি। সেখানে এসে হারি ভাইয়ের পিএস কে গালাগালি করতে শুরু করে। বলে, তুই আমাকে কেন পুরো সত্যটা বলিসনি? পিএস বলে, তোমার যতটুকু জানার দরকার তুমি ঠিক ততটুকুই জেনেছো, সে অনুযায়ী কাজ করেছো আর টাকা নিয়েছো, ব্যাস শেষ। ঠিক তখনই দেখা যায় ওখানে চলে আসে হারি ভাই আর জলিকে টানতে টানতে একটা কেবিনের সামনে নিয়ে আসে। বলে, এটা তোমার জন্য রেডি করা হয়েছে, এখন থেকে তুমি শুধু আমার হয়েই কাজ করবে। তোমার ট্যালেন্টের চেয়ে তোমার অ্যাটিটিউড আমার বেশি পছন্দ হয়েছে। গতকালকে তুমি যখন 25,000 টাকার জায়গায় 50,000 টাকা আমার থেকে চেয়েছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা জিনিস সুযোগ পেয়েছো আর নিজের ফায়দা লুটে নিয়েছো। পরে কি হবে এটা নিয়ে তুমি চিন্তা করনি। তোমার এই ব্যাপারটা আমার সবচাইতে ভালো লেগেছে, এর জন্য তুমি আমার হয়ে কাজ করবে। আরো বলে, জলি তোমার পটেনশিয়ালকে ইমোশন দিয়ে নষ্ট করে ফেলো না, তোমার যত টাকা প্রয়োজন আমি সেটা তোমাকে দেবো। জলি বলে, কিন্তু স্যার আমি তো অলরেডি আরেক পার্টির সাথে ডিল করে ফেলেছি আর অ্যাডভান্সও নিয়ে নিয়েছি। হারি ভাই বলে, আরে এটা তুমি আগে বলবে না, তোমাকে ওই পার্টির চেয়ে বেশি বেতন দেবো। এই বলে একটা চেক এনে বলে, তোমার কত টাকা বেতন চাই বলো। তখন জলি বলে, আপনার টোটাল ধন সম্পদ কত টাকার? সেক্রেটারি জানায়, স্যারের টোটাল সম্পদের পরিমাণ 38,000 কোটি টাকা। তখন জলি বলে, তাহলে একটা 19,000 কোটি টাকার চেক লিখুন। এটা শুনে তো
সবাই থ হয়ে যায়। তখন জলি বলে, আমি যার কেসটা নিয়েছি তার পুরো সম্পদের অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছে। আপনি যদি ওনার প্রাইজের সাথে ম্যাচ করতে চান তাহলে আপনাকে এতটাই দিতে হবে। এতে হারি ভাই অনেক রাগান্বিত হয় আর বলে, তুমি কিন্তু ভুল করছো, এর জন্য তোমাকে পস্তাতে হবে। উত্তরে জলি বলে, একটা মাসুম মেয়ের চরিত্রে মিথ্যা অপবাদ দিয়ে তো আপনি ভুল করেছেন, এর জন্য আপনাকে পস্তাতে হবে। এই বলে সেখান থেকে চলে আসে। হারি ভাই অ্যাসিস্ট্যান্টকে বলে, প্রজেক্ট উদ্বোধনের আগে আমি কোনো রকমের ঝামেলা চাই না, তাই দুই জলের উপরই যেন সে নজর রাখে। মিস্টার অফিস থেকে সোজা চলে আসে ট্রেন স্টেশনে। দেখতে পায় জানকি ওনার গ্রামে ফিরে যাচ্ছিল। তখন ওনার দিকে আগাতে গেলে ত্যাগী এসে বাধা দেয় আর বলে, তুই ওদিকে কোথায় যাচ্ছিস, একদম এমনটা করবি না। মিস্টার কোনোভাবে বোঝাতে পারছিল না যে আমি এখন তোর প্রতিপক্ষ না। ও বলে যে জানকি আন্টি আমার বাড়িতে এসেছিল, এখন আমিও ওনার সাইডে, কিন্তু ওর কথা একদমই বিশ্বাস করছিল না ত্যাগী। দুজনের তর্কাতর্কি দেখে সেখানে চলে আসে জানকি আর বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম ওর বাড়িতে। আসলে ইম্পেরিয়াল গ্রুপ অনেক বড়, ওদের বিরুদ্ধে একা তোমরা কেউ লড়তে পারবে না, এজন্য আমার এক জলই নয় দুই জলের প্রয়োজন। তো তোমরা কি আমাকে সাহায্য করবে? ইচ্ছা না থাকা সত্ত্বেও ওরা দুজনে রাজি হয়ে যায়। বিকারণ টু বস্টন প্রকল্পের প্রথম কাজ হিসেবে একটা কার রেস ট্র্যাক তৈরি করা হয়। নির্দিষ্ট তারিখে একটা বিশাল রেসের আয়োজন করা হয়। দেশ বিদেশের বিভিন্ন রেসার এতে অংশগ্রহণ করে, বিভিন্ন টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। হারি ভাই সহ গ্যালারি ভর্তি দর্শক, পরিপূর্ণ অবস্থায় রেস শুরু হয়। রেসাররা প্রচন্ড গতিতে ছুটতে থাকে। হঠাৎ সামনে থাকা দুই গাড়ি হার্ড ব্রেক করে দাঁড়িয়ে যায় আর পিছ থেকে আসা একটা গাড়ি তাদের মেরে দিয়ে ছিটকে গিয়ে পড়ে। দর্শকরা তো হতবাক হয়ে যায়, কি হলো? তখনই দেখা যায় অপর পাশ থেকে কয়েকটা উটের গাড়ি ছুটে আসছে। রেসাররা ব্যাক গিয়ারে পিছাতে থাকে। কাছে আসলে দেখা যায় দুই জলই ওই উটের গাড়ি বহরের নিয়ন্ত্রণে। তারা এসে হারি ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর দুই হাত উঁচু করে বোঝায় এবার দুই জলের মুখোমুখি হতে হবে তাকে। প্রাইভেট প্লেনে লন্ডন থেকে আসার পথে এই নিউজ পড়তে থাকে বিক্রম। এখন থেকে হারি ভাইয়ের পক্ষে এই কেসটা তাকেই লড়তে হবে। বিমান থেকে নেমেই হারি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট সরাসরি তাকে বসের কাছে নিয়ে যায়, বলে হাতে একদমই সময় নেই, দ্রুত তোমাকে কাজ শুরু করতে হবে। বিক্রম বলে, স্যার এটা আপনার জন্য কোনো বিষয় হলো? আইনত ভাবে তো আপনার সামনে তাদের কোনো চান্সই নেই, তবে এতে আপনার কিছু আর্থিক ক্ষতি হবে আর কোম্পানির ইমেজ নষ্ট হবে, তবে চাইলে এটাও এড়ানো সম্ভব। হারি ভাই বলে, কিভাবে? বিক্রম বলে, আপনাকে শুধু জানকিকে গিয়ে বলতে হবে, দেখো যা হয়েছে হয়ে গিয়েছে, আসলে প্রেসারে ভুল করে একটা কথা বলে ফেলেছিলাম, এটার জন্য সরি, ব্যাস। হারি ভাইয়ের তখন জানকির চেক ছিঁড়ে ফেলা আর গ্রামের লোকদের তার বিরুদ্ধে দেয়া বাজে স্লোগানের কথা মনে পড়ে। সে বলে, বিষয়টা আসলে লাভ লসের নয়, এটা আমার প্রেস্টিজের ইস্যু, কোর্টের বিষয় তুমি সামলাও, বাকিটা আমি দেখব। বিক্রম অ্যাসিস্ট্যান্টের কাছে কেসের সকল ডিটেল চায়। এদিকে দেখা যায় জাজ সুন্দরলাল প্রায় দিনই বিভিন্ন ভুয়া অভিযোগের বাহানায় থানায় আসতো। আসলে থানাতে ছিল একজন সুন্দরী লেডি ইন্সপেক্টর। টেন্ডার অ্যাপে ওনাকে খুব পছন্দ হয়েছিল সুন্দরলালের, এজন্য বিভিন্ন তাল বাহানা দিয়ে প্রায় দিনই থানায় আসতো সে। ওনার নাম ছিল চঞ্চল। এমন একদিন থানায় এসে ওনাকে ইনভাইট করে ডিনারে যাওয়ার জন্য। ইন্সপেক্টর এড়িয়ে যেতে চায়, কিন্তু সুন্দর বিভিন্ন কায়দা কানুন করে অবশেষে ভ্যালেন্টাইন ডেতে ওদের ডেট ফিক্স করে ফেলে। কেসের দিন সকালে জলি মিশ্রা নিজেকে জানকির উকিল হিসেবে একটা কাগজে সাইন করতে বলে, কিন্তু জলি ত্যাগিয়ে এসে বাধা দেয়, বলে তুই কখনোই ভালো হবি না। হাইকোর্ট থেকে কেসটা আমি ওপেন করালাম আর এখন কেসটা আমার হাত থেকে তুই ছিনে নিতে চাচ্ছিস। মিশ্রা বলে, বিক্রম অনেক চালু উকিল, ওর সাথে তুই কোনোভাবেই যুক্তি তর্কে পারবি না, এক তুড়িতেই তোকে হারিয়ে দেবে। ত্যাগী বলে, ল সেক্টরে আমি তোর সে সিনিয়র আর কেসটা আমার, তোর যদি খুব ইচ্ছে হয় কেসটা লড়ার তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকিস। এর মধ্যে বিক্রম তার দলবল নিয়ে কোর্টে উপস্থিত হলে কোর্ট প্রাঙ্গণে হইচই পড়ে যায়, এত বড় একটা উকিল এসেছে বলে কথা। কোর্টে বিক্রম যুক্তি তর্ক দেওয়া শুরু করে, ওর সাথে কোনোভাবে পেরে উঠছিল না ত্যাগী তার পক্ষে এর আগে মিশ্রার কাছে করা 40 কৃষকের পিটিশন উপস্থিত করে। বিক্রম ওগুলো পড়ে বলে, জজ সাহেব এই 40 কৃষকের পিটিশনের সাথে ইম্পেরিয়াল কোম্পানির কোনো সম্পর্কই নেই, কেননা কাগজে কলমে জমিগুলো তো ইম্পেরিয়াল কোম্পানি কৃষকদের কাছ থেকে কিনে নিয়েছে সরকারের কাছ থেকে। তখন ত্যাগী বলে, জনাব স্থানীয় সরকার ও প্রশাসন ইম্পেরিয়াল কোম্পানির সাথে মিলে অবৈধভাবে কৃষকদের থেকে জমিগুলো নিয়েছে। জজ বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? ত্যাগী বলে, না জনাব আপাতত নেই, তবে আমাকে কয়েকদিন সময় দিলে সেগুলো হাজির করে নিয়ে আসতে পারবো। এটা শুনে জজ রেগে গিয়ে বলে, কোর্টে কি মজা করতে এসেছো? একে তো কোনো প্রস্তুতি ছাড়াই কোর্টে এসেছো, তার উপর পিটিশনে একগাদা বানান ভুল। এই বলে ধমক দিয়ে মিশ্রাকে বসিয়ে দেয়। ত্যাগীর এই অবস্থা দেখে তো মিশ্রা হাসতে হাসতে বেহুশ হয়ে যায়। মিশ্রার এই পরিণতি সে দেখতে চেয়েছিল। বিক্রম জজকে বলে, স্যার তাহলে এই কেসটা আজকেই সমাপ্ত করে দিলেই ভালো হয়, বুঝেনি তো এত বড় একটা প্রজেক্ট,
প্রজেক্ট, যত দেরি হবে তত লস হতে থাকবে। কিন্তু সুন্দরলাল আজকে ডিসিশন দিবে না বলে জানায়, বলে আমাকে সিনিয়রদের সাথে একটু আলোচনা করতে হবে। বিক্রম অনেক করে রিকোয়েস্ট করে কিন্তু কিছুতেই রাজি হয় না সুন্দরলাল। পরের ডেটে রায় জানাবে বলে আজকের মতো কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করে। ওনার চেম্বারে গেলে সুন্দরলালের পিএস বলে, স্যার আপনি তো কখনো এমন করেন না, চাইলেই তো আজকেই কেস শেষ করে দিতে পারতেন, তাহলে কেন আপনি ডিসিশন দিলেন না? সুন্দরলাল জানায়, সবসময় প্রফেশনালি ভাবতে হয় না, কিছু কিছু সময় তোমার মনকেও প্রায়োরিটি দিতে হয়। দুইজন জলি খুবই বোকা, তাদের অত বড় ডিগ্রিও নেই, কিন্তু ওরা মানুষ হিসেবে খুবই পিওর। তখন পিএস বলে, স্যার এটা পার্সিয়ালিটি হয়ে গেল না? সুন্দরলাল বলে যে না, এটা তেমন নয়, প্রত্যেকটা নিয়ম যখন লেখা হয় তখন পিছনে কিছু কাহিনী থাকে। এবার না হয় আমি পিছনের কাহিনী কি সেদিকে গুরুত্ব দিলাম। এটাকে পার্সিয়ালিটি না বলে সত্য জানার আগ্রহ বলো। তার এই কথায় পিএস স্যারের উপরে অনেক খুশি হয়ে যায়। কোর্টে নিজেকে নিয়ে মিস্টার হাসি ঠাট্টা ত্যাগীর একদমই সহ্য হয় না, তাই কোর্টের বাইরে এসে ওদের দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি বেঁধে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। ওই যে আগেই বলেছিলাম, ওরা একজন আরেকজনকে একদম সহ্য করতে পারে না। ঝগড়ার এক পর্যায়ে দুজনের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায়। উপস্থিত লোকজন ভিড়ে যায়, তারা মোবাইলে ভিডিও করতে থাকে। তাদের এই মারামারি ভিডিওটা আবার সব টিভি চ্যানেলেও প্রকাশ হওয়া শুরু করে। মিস্টার যখন বাড়িতে আসে তখন ওর বউ ওর উপর অনেক রাগ দেখায়। তুমি কেন ওই সময় হাসতে গেলে? তুমি তো চাইলেই ওনাকে সাহায্য করতে পারতে, সেটা না করে তুমি কেন এমনটা করলে? যদি তোমার জন্য জানকী আন্টি কেসটা হেরে যায় তাহলে আমি তোমার সাথে কোনোদিনই কথা বলবো না। এজন্য তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ত্যাগীর বাড়িতে গিয়ে ওনার কাছে সরি বলো। ঠিক এই একই ব্যাপারটা ঘটে আবার ত্যাগীর বাড়িতেও। ত্যাগীর বউ ওর উপর অনেক রাগান্বিত হয় ও ক্ষমা চাওয়ার জন্য মিস্টার বাড়ির দিকে দুজনে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই দুজনে চলে আসে মিস্টার বাড়িতে। এসে দেখে ওরাও বের হতে যাচ্ছিল। যাই হোক, এরপরে ওদের দুজনের মধ্যে মিল হয়ে যায়। মিশ্রা ও ত্যাগী এবং তাদের দুই বউ সবাই মিলে ডিনার করতে চলে আসে শহরের একটা বড় মাপের রেস্টুরেন্টে। দিনটি ছিল ভ্যালেন্টাইন্স ডে, এজন্য একটা টেবিলও ফাঁকা ছিল না। ওয়েটার জানায় যে কোনো টেবিল ফাঁকা নেই স্যার, আপনাদের 2 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। তখন মিশ্রা বলে, তাহলে আর কি করা, চলো লোকাল কোনো হোটেলে গিয়ে খাবার সেরে নেই। এটা শুনে ওর বউ বলে, কখনোই না, যতই দেরি হোক না কেন আমরা এখান থেকেই খাবার খেয়ে যাব। আমি জানি যে তুমি ইচ্ছা করেই এখানে অ্যাডভান্স বুকিং না করে চলে এসেছো, কারণ প্রথম থেকেই তোমার প্ল্যান ছিল ছোট কোনো হোটেলে খাওয়ানোর। হঠাৎ করেই হোটেলের এক কর্নারে ওরা দেখতে পায় জজ সুন্দরলাল ও ইন্সপেক্টর চঞ্চল বসে আছে একটা টেবিলে। ওখানে ওই টেবিলে 4টা চেয়ার ফাঁকা ছিল। তখন ওরা দুজন একটা প্ল্যান করে, বিভিন্ন পাম্প পট্টি দিয়ে দুজনকে কনভিন্স করিয়ে টেবিলে বসার অনুমতি চেয়ে নেয় এবং ভরপুর খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে চঞ্চলের ঠোঁটে একটা খাবার বেঁধে থাকতে দেখে সেটা মুছে দেয় মিশ্রা। এটাতে অনেক রাগান্বিত হয় ওর বউ এবং হোটেল থেকে বের হয়ে যায়। বউকে বোঝানোর জন্য পিছে পিছে দৌড়ায় মিশ্রা। কিছুক্ষণ তারা যখন ফিরে আসে না, তাদেরকে শান্ত করার জন্য ত্যাগী ও তার বউ উঠে বাইরে চলে যায়। অনেকক্ষণ ধরে ওরা আর ফিরে আসে না। এক পর্যায়ে ওইটার বিল নিয়ে আসে। সুন্দরলালের বিল দেখে তো মাথা নষ্ট হয়ে যায়। বিল এসেছে 27,000 টাকা, মানে ওরা 2 পরিবার খেয়ে টাকা না দিয়েই চলে গেছে। তখন চঞ্চল বলে, জজ সাহেব ওরা আপনাকে মুরগি বানিয়ে চলে গেছে। সুন্দর বাইরে ওকে দিয়ে দেখে 2 জলি বউদের নিয়ে হাসি ঠাট্টা করছে। সুন্দর বলে, শালা এবারও আমাকে তোরা বলদ বানিয়ে গেলি। এদিকে দেখা যায় হারি ভাই লোকাল এমএলএ ও ডিএম এর সাথে একটা মিটিং করে। বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমার জমিগুলো আমাকে খালি করে দাও, তোমরা প্রজেক্টে অনেক দেরি হয়ে যাচ্ছে। তখন ওরা একটা প্ল্যান করে বসে। পুলিশ প্রশাসন নিয়ে পরে আগামীকাল ওরা গ্রামে যাবে আর কোনোভাবে একটা ঝামেলা ক্রিয়েট করে সবাইকে ওখান থেকে উচ্ছেদ করে দেবে। পরদিন ওই গ্রামে চলে আসে 2 জলি। ওরা মানুষজনকে বিভিন্ন বিষয়ে বোঝাতে থাকে। গ্রামবাসী সবাই ওদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওরা বলে যে এই গ্রামকে রক্ষা করার জন্য সবাই নিজের জীবন দিতেও প্রস্তুত। ঠিক তখনই ওই সময় ডিএম পুলিশ প্রশাসন নিয়ে চলে আসে গ্রামে আর সবাইকে গ্রামটা ছেড়ে চলে যেতে বলে। কিন্তু গ্রামবাসী কেউ এখান থেকে ছেড়ে যাবে না বলে ঘোষণা করে। নিজেদের বাড়ি ছেড়ে ওরা কেনই বাজাবে? দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পাশে দেখা যায় একজন লোক একটা বাড়ির ছাদে উঠে, তারপর সেখানে একটা স্নাইপার সেট করে। সে ফোন করে এমএলএর সঙ্গে কথা বলে। তখন এমএলএর অর্ডার পেয়ে শুট করে ডিএম কে। পুলিশ এরই অপেক্ষায় ছিল। সঙ্গে সঙ্গে পুরো পুলিশ বাহিনী চড়াও হয়ে পড়ে গ্রামবাসীর উপর। স্নাইপার নিয়ে গুলি করা লোকটি দৌড়ে পালাতে থাকে আর 2 জলই সেটা দেখতে পায়। তখন মিশ্রা যায় ওকে ধরার জন্য আর ত্যাগী গ্রামের লোকজনকে বাঁচানোর চেষ্টা করছিল। পুলিশ গ্রামের লোকজনকে বেদম মারপিট করছিল, সাথে গুলিও চালাচ্ছিল। ত্যাগীও অনেক মার খায়, গুলিতে অনেকেই মারা যায়। দিকে ওই লোকটাকে ফলো করতে করতে অনেক দূর চলে আসে মিশ্রা। তখন সেই লোকটা লাফ দিয়ে একটা গাড়িতে উঠে বসে। তারপরও ওদের পিছু পিছুই দৌড়াচ্ছিল মিশ্রা। গাড়ি কিছুক্ষণ চলার পরে গাড়ির মধ্যে থেকে কেউ একজন গুলি চালায় আর সেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তখন ওখান থেকে মিশ্রা দ্রুত গ্রামে ফিরে আসে। দেখতে পায় গ্রামের অবস্থা খুবই বাজে, অনেক মানুষ মারা গেছে, সাথে কতজন আহত হয়েছে তার কোনো হিসেব নেই। আর পুলিশ বুলডোজার দিয়ে গ্রামের বাড়িঘর ভাঙছিল। হঠাৎ করে তার চোখ গিয়ে পড়ে ত্যাগীর দিকে। গুলি খেয়ে এক কোণে মাটিতে পড়েছিল। তখন একটা বাইকে করে ওকে পিছনে ওর সাথে বেঁধে
হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় মিশ্রা। এই যাত্রা বাঁচিয়ে নেয় ত্যাগীকে, কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যায় ওর। হাসপাতালে বাকি আরো গ্রামবাসীদের আনা হয়, সেখানে জানকিও এসে বসেছিল। গ্রামের মানুষদের এই দুর্দশা দেখে জানকি কান্না করছিল। এভাবে কেটে যায় কয়েকদিন। শুনানির ডেট চলে আসে। কোর্ট রুমের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করা হচ্ছে, আসলে ট্রায়াল হিসেবে ক্যামেরাগুলো লাগাচ্ছে। আজকের এই শুনানি ওরা লাইভ করবে। মেইন দুইটা ক্যামেরা আছে, একটা থাকবে জাজ সুন্দরলালের দিকে আর একটা থাকবে রুমের দিকে। সুন্দরলাল নিজের ক্যামেরাটা খুব সুন্দরভাবে সেট করে নেয়, তারপর চঞ্চলকে ফোন দিয়ে জানায়, আজকে কিন্তু আমি লাইভ করব, তুমি কিন্তু অবশ্যই দেখবে, আর যতবারই ক্যামেরার দিকে তাকিয়ে আমি হাসবো তুমি বুঝে নেবে আমি তোমার কথা মনে করে হাসছি। কিছুক্ষণের মধ্যে কোর্টের সময় প্রায় চলে আসে। দেখা যায় জানকিকে তার স্কুটারে করে নিয়ে আসে মিশ্রা, আর ত্যাগীর অবস্থা অনেক গুরুতর হওয়ায় সে উপস্থিত হতে পারেনি। আজকে কোর্টে হারি ভাইও চলে এসেছে। দেখতে দেখতে কোর্ট রুম পুরা মানুষে ভর্তি হয়ে যায়। হারি ভাইকে দেখে সুন্দরলাল বলে, স্যার আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান, যদিও আপনার মতো এত বড় মানুষের জন্য এই জায়গাটা যথেষ্ট নয়, তারপর একটু কষ্ট করে বসুন। এরপর শুরু হয় শুনানি। প্রথমে কথা বলতে শুরু করে বিক্রম। সে বলতে থাকে, আগের দিন তো কেসের সবকিছু শেষই হয়ে গিয়েছিল, তো আজকে আপনার ডিসিশনটা জানিয়ে দিন। কিন্তু সুন্দরলাল বলে, না, সেদিন গ্রামে যা হয়েছে তারপরে অনেক কিছু জানার আছে আমার। কেসটা যেভাবে শেষ হয়েছিল আজকে ওইভাবে শুরু হয়নি, তাই আজকে পূর্ণাঙ্গ শুনানি হবে, এরপরে আমি আমার ডিসিশন দেব। তখন বিক্রম ডক্টর মিলিন্দ দেশাইকে কাঠগড়ায় ডাকে। উনি ছিলেন দেশের অনেক বড় একজন নামকরা ইকোনমিস্ট। তিনি ওই গ্রামের উপরে সার্ভে করেছিলেন, সেটার উপর একটা বইও লিখেছেন। কাঠগড়ায় দেশাই জানায়, ওই গ্রামের 80% লোকই ছিল অনেক গরিব। সেখানে মানুষ কৃষিকাজ করে তাদের দিন পার করতে পারছিল না। এমন যদি আর কয়েক বছর যেত তাহলে অনেক মানুষ নিজে নিজেই মারা যেত। তাই ওদের জন্য সবচাইতে ভালো ব্যাপার এটাই ছিল যে সেখানে ইন্ডাস্ট্রি হোক। শুধুমাত্র কৃষির কাজ দ্বারা এখন এসে কেউ জীবনযাপন করতে পারবে না। তো এজন্য হারি ভাই যেটা করেছে সেটা মহৎ কাজ করেছে। এটা উন্নত হলে তো গ্রামবাসীরই লাভ, তারা ওখানে কাজ করতে পারবে। এরপরে বিক্রম আবার বলা শুরু করে, স্যার আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে। আসলে আমাদের দেশের কিছু মানুষ চায় না যে তারা উন্নত হোক। আমাদের যে রিসোর্স আছে আমরা চাইলেই ভালো ভালো দেশকে টক্কর দিতে পারি, আর এটা একমাত্র পসিবল যদি দেশে ইন্ডাস্ট্রি বেশি পরিমাণে হয়। আমরা ইন্ডিয়ানরা শপিং করার জন্য দুবাই যাই, সেটা এই দেশে করলে সমস্যা কোথায়? লাস ভেগাসের ক্যাসিনো পাঞ্জাবে করলে ক্ষতি কি? আর ওয়ার্ল্ড ক্লাস কার রেসিং ট্র্যাক বিকানোরে করলে এত আপত্তি কিসের? আমাদের দেশের অসংখ্য মানুষের পকেটে টাকা আছে যারা শৌখিন কাজে খরচ করতে চায়, কিন্তু দেশে সেই তুলনায় পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমরা যদি তাদের জন্য দেশে এ সকল প্রতিষ্ঠান তৈরি না করি তাহলে এ সকল টাকা বিদেশে চলে যাবে, আর দেশে বড় কোনো কাঠামো তৈরি করতে গেলে তো আমাদের কিছু মানুষের স্যাক্রিফাইস দিতেই হবে। এরপরে বিক্রম বলে, আমার মক্কেল হারি ভাইয়ের অপরাধ কি? উনি নিজের কষ্টার্জিত 1500 কোটি টাকা একটা দরিদ্র অঞ্চলের মানুষের উপকারের জন্য ইনভেস্ট করতে চেয়েছিলেন, এই তো। এর বদলে কি জুটলো? মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা, দুর্নাম। এরপরেও দেখেন উনি চুপচাপ এই কোর্টে এসে বসে আছেন, কেননা উনি দেশের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। এরপরে বিক্রম এগিয়ে এসে জজ সাহেবকে বলে, জনাব 2 সেকেন্ডের জন্য আপনি হারি ভাইকে ভুলে যান, এই কেসটা ভুলে যান। যদি এই প্রজেক্ট বন্ধ হয়ে যায় তাহলে হারি ভাইয়ের খুব বেশি ক্ষতি হবে না, ইম্পেরিয়াল গ্রুপের কিছুই হবে না, কিন্তু দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপরে দেশের আর কোনো বড় কোম্পানি দরিদ্র এলাকায় কোনো ইনভেস্টই করতে চাইবে না। এখন ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনার। এটা বলেই তার কথা শেষ করে বিক্রম। বিক্রমের এই অসাধারণ স্পিচ শুনে তো কোর্টে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। এবার জলি মিশ্রার পালা। সে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। এটা দেখে জজ বলে, তো জলি কিছু বলবে নাকি ফয়সালা শুনিয়ে দেব? জলি উঠে কাঠগড়ায় ডেকে নেয় মিলিন্দ দেশাইকে। জলি বলে, আপনাকে ধন্যবাদ যে আপনি স্বীকার করলেন কৃষক অভাবের তাড়নায় নিজেকে মেরে ফেলে। কেউ কেউ তো এটাকে অনৈতিক সম্পর্কের কারণে বলে চালিয়ে দেয়। এরপর দেশাইকে প্রশ্ন করে, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি গোটা দেশেই সার্ভে করেন নাকি যেখানে যেখানে হারি ভাই ইন্ডাস্ট্রি করতে চায় সেখানেই শুধু করেন? এরপরে অনেকগুলো রেফারেন্স দেয় মিশ্রা, যে যে জায়গায় হারি ভাই ইন্ডাস্ট্রি করতে গিয়েছে শুধুমাত্র সেই জায়গাতেই সার্ভে করেছেন দেশাই। দেশাই তাকে থামিয়ে প্রশ্ন করে, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? এটা শুধুই একটা কোইন্সিডেন্স। জলি বলে, কোইন্সিডেন্স নাকি কোঅপারেশন? এরপরে বলা শুরু করে, ডক্টর এটা কি সত্য নয় আপনার স্টাডি রিপোর্টের কারণে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে ইম্পেরিয়াল গ্রুপ, আর বিগত 7 বছরে এজন্য আপনাকে তারা 26 কোটি টাকা ফি প্রদান করেছে? জজ বলে, তোমার আসল পয়েন্ট কি? জলে তখন বলে, ডক্টর দেশাই কোন এক্সপার্ট না, সে একজন ইম্পেরিয়াল গ্রুপের এজেন্ট। এই শব্দে আপত্তি জানায় বিক্রম। জলে তখন নিজেকে শুধরে নিয়ে বলে, আচ্ছা
ঠিক আছে, আমি আগের শব্দ ফিরিয়ে নিলাম, ডক্টর দেশাই আসলে একজন দালাল। এটাতে আবারও আপত্তি জানায় বিক্রম। জলি তখন বলে, আচ্ছা দালাল শব্দে যেহেতু আপত্তি, তাহলে সেটাও ফিরিয়ে নিলাম, দেশাই আসলে হারি ভাইয়ের টাকা খাওয়া একজন চামচা, যে গরিব কৃষকদের থেকে লুট করার জন্য ইম্পেরিয়াল গ্রুপকে সাহায্য করে। এই কথায় কোর্টে হইচই বেঁধে যায়। বিক্রম কিছু বলতে গেলে জলি তাকে থামিয়ে দিয়ে বলে, আপনার কথা বলার সময় তো আমি একবারও বাধা দেইনি, তাহলে আমার সময় আপনি চুপচাপ শুনবেন। এরপর জলি বলা শুরু করে, দেশাই প্রথমে গ্রামে গিয়ে মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত স্টাডি করে আসে। এরপর কিছু দালাল পাঠিয়ে একেবারে গরিব কৃষকদের লোভ দেখিয়ে খুবই কম মূল্যে তাদের জমি কবজা করে নেয়, আর যারা দিতে চায় না রাজারামের মতো ভুয়া কাগজ বানিয়ে সেগুলো দখল করে। এরপরে বিক্রমের কাছে এসে বলে, আপনি তো মারাত্মক একটা স্পিচ দিয়ে কোর্টের সবাই মুগ্ধ করে দিয়েছিলেন যে হারি ভাই নিজের কষ্টের 1500 কোটি টাকা দিয়ে এই প্রজেক্ট করেছে। এটা বলার আগে আপনার একটু লজ্জা পাওয়া উচিত ছিল। জজ সাহেব, বিকারণ টু বস্টন এই প্রজেক্টের জন্য হারি ভাই সরকারি কয়েকটা ব্যাংক থেকে সমস্ত অর্থ লোন নিয়েছেন। শুধু তাই না, হারি ভাইয়ের সকল প্রজেক্টই সরকারি ব্যাংক থেকে নেওয়া লোনের টাকায় পরিচালিত হয়, আর ওই টাকাগুলো আমার আপনার মতো সাধারণ মানুষদের কষ্টে জমানো টাকা জনাব। এরপরে জলি বলে, অত বড় একটা গ্রাম জোর জবরদস্তিমূলক খালি করা হচ্ছে শুধুমাত্র এক শিল্পপতির ইগোর কারণে জনাব। গ্রামের এক বৃদ্ধ মহিলা হারি ভাইয়ের চেক ছিঁড়ে ফেলে দিয়েছেন, ওনার চোখের উপর চোখ রেখে কথা বলেছেন। এই অপমানের প্রতিশোধ নিতেই হারি ভাই এত কিছু করছে। এরপরে হারি ভাইয়ের কাছে এগিয়ে এসে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, বিকানেরের সকল কৃষক স্বেচ্ছায় তাদের জমি ফ্রিতে আপনাকে দিয়ে দিবে, শুধু তাদের জমিতে তাদের শেয়ার দিতে হবে। আপনি কি রাজি? হারি ভাই রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে থাকে। মিশ্রা বলে, কিভাবে রাজি হবে বলুন, কেননা কৃষকদের থেকে প্রতি বর্গফুট জমি 875 টাকায় কিনে বিদেশি ইনভেস্টরদের কাছে 25,000 টাকায় বিক্রি করছেন। তখন বিক্রম বলে ওঠে, জনাব, এটা কৃষকদের কর্মশালা নয়, কোর্টরুম, তাই দ্রুত আপনার রায় শুনিয়ে দিন। তখন মিস্টার অ্যাসিস্ট্যান্ট এসে ওকে কানে কানে কিছু বলে মিশ্রা বলে, জনাব, রায় শোনানোর আগে আমাকে একটু সময় দিন, আমার একটা উইটনেস আসবে। বিক্রম বলে, জনাব, আমাদের আর্গুমেন্ট শেষের পথে, এ সময় কিভাবে উইটনেস আসবে? জলি বলে, আচ্ছা সমস্যা নেই, উইটনেস আসতে দিন। জলি তখন জজের কাছে 10 মিনিট সময় চায়, কিন্তু এটা দিতে চায় না সুন্দরলাল। তখন একটা চাল চালে মিশ্রা বলে, জনাব, আমার খুব বাথরুম চাপ দিয়েছে, তো আমি এই কাজটা সেরে আসি, ততক্ষণে যদি উইটনেস না আসে তাহলে ঠিক আছে, আপনি আপনার জাজমেন্ট দিয়ে দিন। সুন্দরলালও রাজি হয়ে যায়, কিন্তু এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় হারি ভাই। বলে, এখানে কি সার্কাস চলছে নাকি? আর এই রুমটা কোর্ট রুম নাকি একটা টয়লেট? জজ তাকে শান্ত হতে বলে, কিন্তু উল্টে হারি ভাই বলে ওঠে, তোমার মতো একটা জোকারকে এখানে কে বসিয়েছে? ওর কোন উইটনেস আসবে কি না আসবে এজন্য আমার মূল্যবান সময় নষ্ট করতে হবে? তোমাদের জন্যই দেশের জুডিশিয়াল খাতের এই অবস্থা, তোমাকে আমি দেখে নেব। বিক্রম হারি ভাইকে শান্ত করতে চায়, কিন্তু সে কিছুতে শান্ত হয় না। এই কথাটা শুনে হারি ভাইয়ের উপর অনেক রেগে যায় সুন্দরলাল। বলে, যা বলেছেন, আর একটা শব্দ মুখ দিয়ে বের করবেন না, আর যদি কিছু বলেন তাহলে আপনাকে আদালত অবমাননার অপরাধে এখনই জেলে ঢুকিয়ে দেব। আর আপনার কাছে যতই টাকা পয়সা থাক না কেন, আজকে শুক্রবার, সোমবারের আগে আপনি আর জামিন পাবেন না। তারপর সবাইকে 10 মিনিটের বিরতি দেয়, শুধুমাত্র হারি ভাইকে ছাড়া, এবং দুজন কনস্টেবলকে বলে ওর পাশে 10 মিনিট পাহারা দিতে, যেন সে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে না পারে। লাইভে সুন্দরলালের এই কাজ দেখে তো ইন্সপেক্টর চঞ্চল ইমপ্রেসড হয়ে যায়। কোর্ট থেকে বের হয়ে মিশ্রা সোজা চলে আসে বাইরে, দেখতে পায় একটা অ্যাম্বুলেন্স, সেটার ভিতরে ছিল ত্যাগী আর গুলিবিদ্ধ ডিএম। তারপর স্ট্রেচারে করে ডিএম কে কোর্টরুমের ভিতরে আনা হয়। ডিএমই মিশ্রার উইটনেস। তখন ওনাকে প্রশ্ন করতে থাকে মিশ্রা। সে আস্তে আস্তে হারি ভাইয়ের সকল অপকর্মের তথ্য ফাঁস করতে শুরু করে। বলে, হারি ভাইয়ের নির্দেশে লোকাল এমএলএ লোক তাকে গুলি করেছিল, আর গ্রামের সকল জমি অবৈধভাবে দখল করে দেওয়ার জন্য আমাকে হারি ভাই ঘুষ দিয়েছে। তখন এসব কিছু শুনে সুন্দরলাল বিক্রমকে বলে, তোমার কি কিছু বলার আছে? অনেক ভাবনা চিন্তা করে বিক্রম বলে, না, আমার আর কিছু বলার নেই। এবার মিশ্রাকে ফাইনাল স্টেটমেন্ট দেওয়ার জন্য অনুমতি দেয়। তখন মিশ্রা বলে, স্যার, আমার সিনিয়র অ্যাডভোকেট জগদীশ ত্যাগী কোর্টে আছেন, ফাইনাল স্টেটমেন্ট তিনি দিবেন। এই বলে নিজের কোর্টটা পড়িয়ে ত্যাগীকে এগিয়ে দেয়। কোর্টের সবাই এটা দেখে ইমোশনাল হয়ে যায় যে অবশেষে দুজনের সম্পর্কের বরফ গলছে। ত্যাগী কথা বলা শুরু করে, বিক্রম স্যার যেটা বলেছে সেটার সাথে আমি একমত। দেশের উন্নতির করার জন্য কিছু মানুষের স্যাক্রিফাইস অবশ্যই প্রয়োজন। তো দিল্লিতে একটা সরকারি প্রজেক্ট হতে যাচ্ছে, তার জন্য প্রায় সকল জমি কিনা শেষ, শুধুমাত্র একটু উচ্চবিত্ত এলাকায় কয়েকটা বাড়ি বাকি আছে, সেটা পেয়ে গেলেই প্রজেক্টটা কমপ্লিট হবে। তখন একটা ছবি বের করে, ওটা ছিল হারি ভাইয়ের
দুবাইয়ের আলিশান একটা ম্যানশনের ছবি। তখন ওনার কাছে গিয়ে বলে, আপনি কি আপনার বাড়িটি দিবেন দেশের উন্নতির জন্য? কিন্তু হারি ভাই ছবিটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। তারপর থেকে আবার আরেকটা ছবি বের করে, বলে আগেরটা না পেলেও চলবে, কিন্তু এই বাড়িটা দরকার। এটা বলে এটা ছিল আসলে বিক্রমের বাড়ির ছবি। তখন বিক্রমকে বললে সেও রাজি হয় না। তারপর আরেকটা ছবি বের করে, ওটা ছিল জজ সুন্দরলালের বাড়ির ছবি। ওনাকে দেখিয়ে বলে, আপনি বাড়িটি দিলেই কিন্তু সরকারের এই প্রজেক্টটি কমপ্লিট হবে, তো দেশের জন্য এটুকু তো আপনি করতে পারেন, আপনাকে প্রয়োজনে 3 গুণ দাম বেশি দেওয়া হবে। কিন্তু জাজ কোনোভাবেই রাজি হয় না, বলে 3 গুণ কেন, 10 গুণ দিলেও আমি বাড়িটি বিক্রি করব না, এটাই শেষ কথা। তখন ত্যাগী বলে, এটাই তো এই কেসের মূল কথা। বাহ, আপনারা চাইলেই আপনাদের প্রপার্টি বিক্রি করতে পারবেন, আর না চাইলেই করতে পারবেন না, কিন্তু জানকির তো সেই রাইটসও নেই, কেননা ও তো গরিব। এটা শোনার পর জানকি হু হু করে কেঁদে উঠে। কোর্টে সবাই স্তব্ধ হয়ে জানকির কান্না শুনতে থাকে, কেউ একটি শব্দও বলতে পারে না। তারপর জাজ তার ডিসিশন জানিয়ে দেয়, ওই গ্রামবাসীদের তাদের থেকে জোরপূর্বক জমি নেওয়া হয়েছিল, সবার জমি তাদেরকে ফেরত দেওয়া হবে, সাথে ওদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। আর ওই গ্রামে সেদিন যে হত্যাকাণ্ড চলেছিল সেটার তদন্ত করার জন্য একটি কমিটি করে দেয়। ওই ঘটনায় যারা দোষী তাদের সবাইকে শাস্তির মুখোমুখি করা হবে। ন্যায় বিচার পেয়ে গ্রামবাসী সবাই 2 জলিকে গ্রামে বীরের সম্মাননা দেয়। পুরো গ্রাম জুড়ে উৎসবের আমেজ বইতে থাকে। এভাবেই শেষ হয় আরশাদ ওয়ারশি ও অক্ষয় কুমার অভিনীত জলি LLB 3 সিনেমাটি। তো গাইজ, কেমন লাগলো জলি LLB 3 সিনেমার এক্সপ্লেইন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আরো নতুন নতুন সিনেমার গল্প শোনার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অতি দ্রুতই আমি নতুন কোনো সিনেমার গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আলবিদা।